আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় এদিন পশ্চিমবঙ্গের কলকাতায় হাজির থাকলেন। সেই সঙ্গে সারা ভারত থেকে বিজেপি শাসিত 20 রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সে অনুষ্ঠানে হাজির থাকলেন। এবং সেই সঙ্গে এদিন শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির রইল প্রায় কয়েক লক্ষ বিজেপির কর্মী সমর্থক। কিন্তু উল্টো দিকে কি হলো? উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি কালীঘাটের টিভিটা চালিয়ে শুভেন্দু অধিকারীর এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কি আদৌ চোখ খুলে দেখতে পারলেন? মনে তো হয় না। আর এখানে অনেকেই যেটা মজা করে বলছেন যে এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চাকরি হারাদের বেদনাটা বুঝতে পারছেন। চাকরি চলে গেলে কি অবস্থা হয় সেটা এখন ওই কালীঘাটের টালির ছাদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হাড়ে হাড়ে বুঝছেন যে জ্বালাটা কোথায়, কেমন লাগে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি, সেই উপলব্ধি মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এতদিন করেননি। আর করেননি বলেই তো তিনি চাকরিহারাদের ব্যথা বুঝতে পারেননি, এমনটাও কিন্তু অনেকে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু প্রোটোকল মেনেই, বিধি মেনেই নিমন্ত্রণ জানানো হয়েছিল একজন বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এটা মিডিয়াকে জানিয়েছেন। কিন্তু সেই যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করবেন কি করে? ওই যে একটা কথা আছে না, যে গায়ে মানে না আপনি মোড়ল। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো নিজেকে মোড়লই ভাবছেন, তিনি তো নিজেকে এখনো মুখ্যমন্ত্রী ভাবছেন। ফলে তিনি এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন কি করে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না হলেও কালীঘাটের যে বাড়িটা তিনি এতদিন টালির ঘর বলে চালাতেন, সেই বাড়ির তো মুখ্যমন্ত্রী অবশ্যই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের জায়গাতেই আছেন। কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন রণকৌশল কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে এলেন না, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার যে পদত্যাগপত্র সেটাও দিলেন না। তাহলে এবার যে বিধানসভা গঠিত হবে, সেই বিধানসভায় কি তৃণমূল থাকবে না? মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের জয়ী বিধায়কদের বিধানসভায় পাঠাবেন না? বিরোধী দলনেতা কি নির্বাচন করবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখনো মুখ্যমন্ত্রী নিজেকে ভেবে থাকেন, তাহলে তৃণমূল বিরোধী দল হবে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় তো গো ধরে বসে আছেন যে তিনিই জিতেছেন। তাহলে বিধানসভায় যেসব তৃণমূলের জয়ী বিধায়ক, তারা বিরোধী আসনে গিয়ে বসবেন কি করে? আর বিরোধী দলনেতাই বা নির্বাচন হবে কি করে? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজেই নিজের গলার ফাঁস জড়িয়ে ফেলেছেন। আজ হোক কাল হোক যারা তৃণমূলের জয়ী বিধায়ক, তাদের তো বিধানসভায় যেতেই হবে, আর না হলে তাদের ঘরে বসে থাকতে হবে। আর আগামী 5 বছর কি তারা এইভাবেই ঘরে বসে থাকতে পারবেন? তাদের কি কোনো কাজকর্ম থাকবে না? মানুষের হয়ে কি তারা কাজ করবেন না? 5 বছর পরে তো আবার ভোটে জেতার চেষ্টা করতে হবে। তৃণমূলটা যদি বেঁচে থাকে তাহলে তো আবার লড়াইয়ে ঝাঁপাতে হবে। কিন্তু সেই লড়াইয়ে ঝাঁপাতে হলে এখন থেকেই তো আবার তার প্রস্তুতি নিতে হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ হোক কাল হোক ঢোক কিন্তু গিলতেই হবে। বিজেপির জয়কে কিন্তু মেনে নিতেই হবে। আর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তার যতই চোখের বালি হন না কেন, শুভেন্দু অধিকারীকে তার মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতেই হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় জ্বালা যে তিনি চাইলেও কিন্তু বিরোধী দলনেত্রী হতে পারবেন না। ওই নন্দীগ্রামে হারার পর যেভাবে ভবানীপুরে শোভন চ্যাটার্জিকে বসিয়ে দিয়ে যেভাবে তিনি উপনির্বাচন করিয়েছিলেন, সেটা যদি এখন তিনি কোনো তৃণমূলের বিধায়ককে বসিয়ে দিয়ে করতে যান, তাহলে উল্টে সেই আসনটাই বিজেপির দিকে চলে যাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোনো তৃণমূলের বিধায়ককে বসিয়ে দিয়ে সেখানে প্রার্থী হয়ে দাঁড়িয়ে উপনির্বাচনে জয়ী হয়ে যে বিরোধী দলনেত্রীর আসনটা নেবেন, সে উপায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। ফলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যা কলকাঠি নাড়ার, তা কিন্তু ওই টালির ঘরে বসেই নাড়তে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন কিন্তু টালির ঘর ছাড়া আর কোনো গতি নেই। আর এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে চলেছেন সেটা হলো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যা যা করার তিনি সমস্ত কিছুই করবেন।
তৃণমূল সূত্রে যেটা খবর, যে শেষ পর্যন্ত তৃণমূলের বিধায়করা অবশ্যই বিধানসভায় যোগ দেবেন, বিধানসভায় যাবেন। কেননা বিধানসভায় না গেলে বিধায়কের শপথ বাক্য পাঠ করাও তো হবে না, ফলে বিধানসভায় তৃণমূলের বিধায়কদের যেতেই হবে। কিন্তু তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর পেছনে লাগা, বিজেপি সরকারের পেছনে লাগা। তারা লাগাতার যে এই সরকারের বিরোধিতা করবেন, এই সরকারের কাজকর্মে বাধা দেবেন, বিধানসভায় হইহট্টগোল করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে তৃণমূলটাকে ধরে রাখা। কেননা এরই মধ্যে তৃণমূলের নেতারা যেভাবে তার ভাইপোর পেছনে লেগেছে, যেভাবে এই হারের জন্য, এই বিপর্যয়ের জন্য অভিষেক ব্যানার্জিকে লাগাতার সকাল বিকেল গালাগাল দিচ্ছে, দায়ী করছে, তাতে অভিষেক ব্যানার্জিকে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, সেই স্বপ্নের কি হবে সেটা কিন্তু এখনই পরিষ্কার বোঝা যাচ্ছে না। সেটা হয়তো বুঝতে কিছুদিন সময় লাগবে, সেটা পরিষ্কার হতে আরও কিছুদিন সময় লাগবে। আর তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এখনই শুভেন্দু অধিকারীকে নিয়ে কিছু বলতে পারছেন না, শুভেন্দু অধিকারীর পেছনে তেমনটা লাগতে পারছেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে সব থেকে বড় যেটা কাজ হলো, সেটা হচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকদের ফের একাট্টা করা, তৃণমূলের কর্মী সমর্থকদের এক জায়গায় নিয়ে আসা, তাদের যে ক্ষোভ, তাদের যে রাগ, সেই রাগ প্রশমিত করা, ক্ষোভ প্রশমিত করা। আর সেই জন্যই আজকে রবীন্দ্র জয়ন্তীর দিনে শুভেন্দু অধিকারী যেখানে মুখ্যমন্ত্রীর শপথ নিলেন, ঠিক তার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে তার কালীঘাটের টালির ছাদের বাড়ি থেকে বেরিয়ে এসে রবীন্দ্র জয়ন্তী পালন করবেন। আর এই রবীন্দ্র জয়ন্তী পালনের মধ্য দিয়েই তিনি তার প্রথম মুখ কর্মী সমর্থক কিংবা মিডিয়াকে দেখাবেন। অর্থাৎ এই যে বিপর্যয়, এই যে ভরাডুবি, এই ভরাডুবির পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল বেলায় বেরিয়ে মানুষের সামনে আসবেন, মিডিয়ার সামনে আসবেন। আর বিকেলে বেরিয়ে তিনি কি বলেন বন্ধুরা, সেটাই কিন্তু এখন অপেক্ষার। কিন্তু উল্টো দিকে শুভেন্দু অধিকারী এদিন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরেই সরাসরি বিধানসভায় না গিয়ে তিনি কিন্তু চলে গেলেন কোথায়? তিনি চলে গেলেন সেই মমতারই কালীঘাটে। সেখানে গিয়ে তিনি মা কালীর পুজো দেওয়ার পর চলে যাবেন বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপদ মুখার্জির বাড়িতে। আর তারপরেই তিনি হয়তো বিধানসভায় পা রাখবেন। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজেকে ঘরে গুটিয়ে নিয়েছেন, উল্টো দিকে কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে ঝড়ের গতিতে একের পর এক কাজ করে যাচ্ছেন। কেননা শুভেন্দু অধিকারীকে কিন্তু এখন অনেক কাজ করতে হবে, এবং সেই কাজের আগে এই মুহূর্তের সবথেকে বড় যেটা অপেক্ষার বিষয়, সেটা হচ্ছে মন্ত্রিসভা। এদিন ব্রিগেডের মাঠে শুভেন্দু অধিকারীর পাশাপাশি দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিকের মতো বিজেপি নেতারাও শপথ নিয়েছেন। অর্থাৎ যে কজন শপথ নিয়েছেন তারা তো মন্ত্রী হচ্ছেনই, কিন্তু আরও কিছু বিজেপির বিধায়ক মন্ত্রী হওয়ার তালিকায় রয়েছেন। আর সেটা ঠিক হয়ে যাওয়ার পরেই কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে। আর সেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কোন ঘোষণা করেন, কোন পদক্ষেপ নেন, সেটাই কিন্তু এখন অপেক্ষার বিষয়। কেননা এরই মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রের তরফে কিন্তু ভান্ডার খুলে দেওয়া হয়েছে। যে টাকা, যে বরাদ্দ এতদিন তৃণমূলের দুর্নীতির কারণে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল, আটকে রেখেছিল, সেই ভান্ডার, সেই বরাদ্দ টাকা কিন্তু কেন্দ্র এবার রাজ্য সরকারকে দিতে চলেছে। আর সেই টাকা যখন পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলেই কিন্তু একের পর এক বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় প্রকল্পর কাজ আবারও শুরু হবে বলে কিন্তু বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বিজেপি তার সংকল্পপত্রে যেসব কথা মানুষকে দিয়েছে, যেসব আশ্বাস মোদি শাহরা বাংলার মানুষকে দিয়েছেন, সেই সবও কিন্তু একের পর এক কাজ শুরু হতে চলেছে। আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমান্ত সুরক্ষিত করা। কেননা গতকালও কিন্তু অমিত শাহ যখন শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছেন, তখনও কিন্তু তিনি এই সীমান্ত সুরক্ষার কথা বলেছেন। সীমান্তে কিন্তু কাটা তার বা বেড়া লাগানোর কথাটা কিন্তু তুলেছেন, এবং সেই সঙ্গে তিনি যেটা বলেছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত থেকেই এখন অনুপ্রবেশকারীদের একেবারে খুঁজে খুঁজে চিহ্নিত করা হবে এবং তাদের কিন্তু যেখানে পাঠানোর সেখানে পাঠানো হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআরকে হাতিয়ার করে এই অনুপ্রবেশকারীদের বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেই অনুপ্রবেশকারীরা যে আর বাঁচবেন না, তাদের যে
আর এই দেশে রাখা যাবে না, থাকতে পারবেন না, সেটা এবার কিন্তু একেবারে খুব জোরের সঙ্গে হতে চলেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।